বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ের রবিবার থেকে সব অফিস চলবে সকাল 9টা থেকে 4টা। ফার্মেসি ও খাবারের দোকান ছাড়া মার্কেট বন্ধ সন্ধ্যা 6টায়। চাহিদা মতো জ্বালানি তেল পাচ্ছেন না পাম্প মালিকরা। প্রয়োজনের চেয়ে বেশি সংগ্রহে ঘনীভূত হচ্ছে কৃত্রিম সংকট, বাড়ছে জনভোগান্তি। জ্বালানি নিয়ে অস্থিরতার মধ্যে এলপিজির দাম বাড়ায় গ্রাহকের ক্ষোভ। স্বল্প ও মধ্যবিত্তের ওপর চাপ বাড়বে বলছেন বিশেষজ্ঞরা। হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। বেশিরভাগ হাসপাতালে শয্যা সংকট। সংক্রমণ বৃদ্ধির মধ্যেও বিশেষ নির্দেশনা পায়নি শিক্ষা প্রতিষ্ঠান। 1-11 সময় মানবতা বিরোধী অপরাধ খতিয়ে দেখবে ট্রাইব্যুনাল। অপরাধী যত ক্ষমতাবানই হোক, কোনো ছাড় নয়, হুঁশিয়ারি প্রসিকিউশনের। এবং অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার প্রত্যয় লাল সবুজের প্রতিনিধিদের। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার থেকে সরকারি বেসরকারি অফিস চলবে 9টা থেকে 4টা পর্যন্ত। ব্যাংকে লেনদেন 3টা পর্যন্ত। ফার্মেসি ও খাবারের দোকান ছাড়া সব মার্কেট ও বিপণী বিতান সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ করতে হবে। বিয়ে সহ সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সিদ্ধান্ত জানা যাবে রবিবার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। বৃহস্পতিবার রাত 9:15টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে বসে মন্ত্রিসভার বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন মন্ত্রিপরিষদ সচিব। তুলে ধরেন বৈঠকের সিদ্ধান্ত। এর মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি বেসরকারি সকল অফিস রবিবার থেকে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত চলবে। ব্যাংকগুলোতে লেনদেন হবে সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত। অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি 1 ঘন্টা করে। 9টার থেকে 4টা পর্যন্ত অফিস চলবে সকল অফিস। আর ব্যাংকিং গুলো চলবে আওয়ার্স 9টার থেকে 3টা পর্যন্ত। এছাড়া সরকারি কিছু ওষুধের দোকান, খাবারের দোকান এবং জরুরি সেবা ছাড়া সকল মার্কেট ও বিপণী বিতান সন্ধ্যা 6টার মধ্যেই বন্ধ করতে হবে। বিয়ের অনুষ্ঠান সহ কোনো অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না বলেও সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। কমানো হয়েছে সব ধরনের আপ্যায়ন ও ভ্রমণ ব্যয়। নতুন যানবাহন ক্রয় করা হবে না, কোনো জলযান ক্রয় করা হবে না, কোনো আকাশযান ক্রয় করা হবে না, কোনো কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এই খাতে আমাদের যে ব্যয়টা হতো সরকারের, সেটা আরো 30% কমানো হচ্ছে। ভ্রমণ ব্যয় যেগুলো প্রয়োজন নেই সেগুলো কমাতে বলা হয়েছে। এখানে আমরা 30% হ্রাস করে দিচ্ছি। সকল ধরনের মার্কেট 6টার পরে কোনো মার্কেট চলবে না। এছাড়াও স্কুলগুলোর ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হবে রবিবার। তবে স্কুলগুলোর জন্য ইলেকট্রিক বাস কেনার বিষয়ে বৈঠকে আলোচনা ছিল বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে, সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবেন। ইলেকট্রিক বাস নামানোর একটা সিদ্ধান্ত হয়েছে। তার জন্য যে সমস্ত স্কুলগুলো এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো শুল্ক ব্যতীতই তারা বাসগুলো আনতে পারবেন। প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সকল ধরনের চেষ্টা অব্যাহত আছে। আমাদের সাপ্লাই লাইনটা আমরা সচল রাখা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে জ্বালানি তেল নিয়ে সংকট কাটছেই না। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল না পাওয়ার অভিযোগ অনেক গাড়ি চালকের। আজও রাজধানীর বিভিন্ন পাম্পে তেলের সরবরাহ বন্ধ। কিছু পাম্পে ডিজেল থাকলেও অকটেন পেট্রোল নেই। যে কয়েকটি পাম্প খোলা থাকছে সেগুলোতেও জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে সীমিত পরিসরে। চালকদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত তেল মজুতের কথা বারবার বলা হলেও পাম্প মালিকরা চাহিদা মতো তেল সরবরাহ করছে না। সংকট দেখিয়ে বন্ধ রাখা হচ্ছে অধিকাংশ পাম্প। আর পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে চাহিদার মাত্র অর্ধেক তেল পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে তাদের। তারা আরও বলছেন, অনেক মোটরসাইকেল চালক বারবার লাইনে দাঁড়িয়ে তেল মজুত করছেন, যার ফলে কৃত্রিম সংকট আরও ঘনীভূত হচ্ছে। প্রায় 8 থেকে 9 ঘন্টা যাবত আর কি আমি এখানে অপেক্ষা করতেছি। এখনো পাম্পের মুখ দেখি নেই। কয় টাকার তেল দেয় এটা জানি না।
এখন গেলে বোঝা যাবে যে কয় টাকার তেল দেয়, কিন্তু এটা একটা হয়রানি। সব কাজ বাদ দিয়ে এখানে আইসা আমরা লাইনে দাঁড়ায় আছি। দেন হচ্ছে মানে জাস্ট একটা পাম্পে তেল দিতেছে, সবগুলা পাম্প বন্ধ। তো দেখা গেল যে লাইনটা অনেক দূর পর্যন্ত, প্রায় 7 রাস্তা পার হয়ে গেছে। সারা দেশে জ্বালানি তেলের সংকটে বিপাকে গাড়ি চালকরা। রাজধানীর কিছু পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে সীমিত পরিসরে। দর্শক, রাজধানী এবং রাজধানীর বাইরের জ্বালানি সংকট পরিস্থিতি নিয়ে জানতে আমি যুক্ত হব এই মুহূর্তে আমাদের সহকর্মীদের সাথে। আমাদের সহকর্মী একজন আছেন ঢাকাতে এবং আরেকজন আছেন লালমনিরহাটে। আমি শুরুতে চলে যাব আমাদের সহকর্মী অজিত সরকারের কাছে। তিনি এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে একটি পেট্রোল পাম্পের সামনে অবস্থান করছেন। অজিত, আপনার কাছে জানতে চাইব, জ্বালানির সংকটে ভোগান্তি চিত্র সেই একই রকম। পাম্প মালিক বলছে তেল পাচ্ছে না, গ্রাহকরা বলছে তারা স্বাভাবিকের যেটুকু তেল তাদের দরকার সেটুকু তারা পাচ্ছে না। কিন্তু একই সাথে কিন্তু গ্রাহকদের বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে, তারা প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ করছে, যার কারণে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। আপনি নিশ্চয়ই পাম্পগুলো ঘুরে দেখেছেন, আপনার কাছে সার্বিক পরিস্থিতি কেমন মনে হচ্ছে? সাথে রাজধানীর যে ফিলিং স্টেশনগুলো আছে, সে অধিকাংশ ফিলিং স্টেশনগুলোতে কিন্তু তেল সংকটের অজুহাতে কিন্তু যে পাম্প মালিকরা আছে তারা কিন্তু তেল সরবরাহ করছে না। তো গাড়ির যে মোটরসাইকেল চালক সহ বিভিন্ন গাড়ির চালকরা কিন্তু বিভিন্ন পাম্পে ঘুরে কিন্তু তাদের চাহিদা মতো তেল পাচ্ছে না। যে কয়েকটা পাম্প খোলা আছে সে কয়েকটা পাম্পে কিন্তু তারা তাদের তাও সীমিত পরিসরে তেল দিচ্ছে। তো আমরা এই মুহূর্তে যে পাম্পটিতে আছি সেটা রাজধানীর মৎস্য ভবনের একটা পেট্রোল পাম্পে আছি। এখানে কিন্তু যে শিল্পকলা একাডেমির ঠিক কর্নার থেকে শুরু করে মোটরসাইকেলের কিন্তু দীর্ঘ একটা সারি রয়েছে সে মৎস্য ভবনের সামনে যে ফিলিং স্টেশনটি আছে সেখান পর্যন্ত। আর গাড়ির যে দীর্ঘ সারি রয়েছে সেটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ঠিক ফিলিং স্টেশনের সামনে পর্যন্ত গাড়ির কিন্তু একটা দীর্ঘ সারি আমরা দেখেছি। তো আমরা একটু কথা বলবো যে মোটরসাইকেল চালক যারা আসলে অপেক্ষা করছেন দীর্ঘ সারিতে, তারা কেমন ভোগান্তি হচ্ছে, তাদের কেমন ভোগান্তি হচ্ছে, তারা অপেক্ষা করছে। হয়েছে তো মোটামুটি 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। সকাল থেকে আসলে লাইন দিয়েছি, এই যে 1.5 ঘন্টা ধাক্কা মাথা থেকে এতটুকু পর্যন্ত আসলাম। তেল কি চাহিদা মতো তেলটা পাচ্ছেন বা অন্যান্য পাম্পগুলোর অবস্থা কেমন দেখছেন? বেশিরভাগই তো বন্ধ, বেশিরভাগ পাম্পে বন্ধ হচ্ছে, চাহিদা মতো হচ্ছে না। মানে আমরা যারা মূলত রাইড শেয়ারিংয়ের উপরে আছি আর কি, আমাদের জন্য আর কি একটু সমস্যা আর কি। যারা পার্সোনালি বাইক ব্যবহার করে তাদের জন্য সমস্যা নেই। তারা দেখা গেছে একদিন নিল 5 দিন চালাইলো, কিন্তু আমরা হচ্ছে দেখা গেছে সকালে নিলাম বিকালে শেষ হয়ে যাচ্ছে, এই অবস্থা আর কি। ধন্যবাদ। সাথী, আপনি যেমনটি শুনছিলেন, তো এখানের যে পাম্পটি আছে সে পাম্পটিতে কিন্তু মোটরসাইকেলকে দেয়া হচ্ছে 500 টাকার তেল, আর যে গাড়িগুলো আছে সে গাড়িগুলোকে 1500 টাকার তেল দেওয়া হচ্ছে। গাড়িগুলো তাদের চালকরা টোকেনের মাধ্যমে টোকেন দেখিয়ে তারা কিন্তু তেল নিচ্ছে। তো এখানে কিন্তু শান্তিপূর্ণভাবে তারা সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাঝখানে নামাজের বিরতি দিয়ে তারা কিন্তু তেলটা সরবরাহ করবেন। এখানে পর্যাপ্ত তেল তাদের এখনও আছে মজুদ তারা। তো আমরা এখান থেকে আসলে সব গাড়ির চালক, মোটরসাইকেল চালক সবার সঙ্গে কথা হয়েছে। তারা তাদের যে চাহিদা মতো আসলে তেল না পেলেও তারা দীর্ঘ সারিতে এখানে দাঁড়িয়ে তারা 500 টাকার তেল নিচ্ছে এখান থেকে। বা তারা যেমনটি বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে বারবার বলা হলো যে পর্যাপ্ত তেল আছে, কিন্তু তারা তাদের চাহিদা মতো তেল পাচ্ছে না। যে পাম্পগুলো খোলা আছে সেই পাম্পগুলোতে কিন্তু তেল কিন্তু সরবরাহ করছে না। আমি বুঝতে পেরেছি আপনার কথা, ধন্যবাদ আপনাকে। আমার আরেক সহকর্মী আছেন নিয়াজ আহমেদ শিপন, লালমনিরহাটে। শিপন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শিপন, আমাদের সহকর্মী রাজধানী চিত্র আমাদের দেখাচ্ছিলেন। অধিকাংশ তেলের পাম্পে একই অবস্থা, দীর্ঘ লাইন, রাতভর লাইনে দাঁড়িয়েও তারা সকাল পর্যন্ত হলেও তেল পাচ্ছে না। আপনি আমাকে লালমনিরহাটের পরিস্থিতি জানাবেন, সেখানকার জ্বালানি সংকট পরিস্থিতি কেমন দেখতে পেয়েছেন? সাথে জ্বালানি পরিস্থিতি যদি আমি বলি তাহলে বলবো যে গত 3 দিন ধরে কিন্তু লালমনিরহাটের বেশিরভাগ পাম্পগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। তার ফলে এখানে কিন্তু একেবারে তেল দেওয়া হচ্ছে না। আমি যে পাম্পে রয়েছে এটি হলো রওশন ফিলিং স্টেশন, এটি কালীগঞ্জে। এখানে যেটি দেখবেন যে ইতিমধ্যে কালো কাপড় দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে এই পাম্পগুলো, যার ফলে কিন্তু মোটরসাইকেলের কোনো সারি নেই এবং কৃষক যে ডিজেল নেবে সেটিরও কোনো তাদের কোনো নেই আর কি। কৃষক যেটি বলছে যে ডিজেল পাচ্ছে না, একই সঙ্গে আর মোটরসাইকেল চালকরা বলছে যে পেট্রোল অকটেন পাচ্ছে না। যার ফলে এখানকার অবস্থা যদি বলি, রাস্তাঘাটে কিন্তু কোনো রকম সড়কে কোনো যানবাহনও চলাচল করছে না। যার ফলে এখানকার পরিস্থিতি যদি আমি বলতে যাই তাহলে উন্নয়নমূলক যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে।
চালকরা যেটি অভিযোগ করছে যে বেশিরভাগই পাম্পগুলোতে কিন্তু তেলের মাপ কম দেওয়া হচ্ছে। এই অভিযোগ কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানকার যিনি আছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্তা শামীমা জাহান তার কাছে কিন্তু অভিযোগও করেছেন। তারা কিন্তু এই পাম্প যে দেখবেন যে তেল কম দিচ্ছে কিনা সেটিও কিন্তু দেখছে না। চালকরা যেটি অভিযোগ করছে যে এই যে তেলের সিন্ডিকেট করে কিন্তু দ্রুত যে তেল দিচ্ছে, দীর্ঘ সারিতে তেল দিচ্ছে, সেই তেল দেওয়ার ফাঁকে কিন্তু তারা তেলের মাপটিও কম দিচ্ছে, যার ফলে কিন্তু চালকরা কিন্তু তেলের মাপ কম পাচ্ছে এবং তারা তেল কম নিয়েই তারা কিন্তু সড়কে গাড়ি চলাচল করছে। আমরা বেশ কিছু কৃষকের সঙ্গে কথা বলেছি। কৃষক যেটি বলেছেন যে গত কয়েকদিন ধরে কিন্তু ডিজেলও পাচ্ছে না। ডিজেল না পাওয়ার কারণে চর অঞ্চলে আপনারা জানেন যে 30টা চর অঞ্চলে আমাদের এখানে রয়েছে, সেই কারণে এখানকার 30টা কিন্তু শ্যালো মেশিন ছাড়া কিন্তু তারা সেচ প্রকল্প বা কোনোভাবে চাষাবাদ করতে পারে না, যে কারণে ডিজেল না পাওয়ার কারণে 30টা চর অঞ্চলের কৃষকরা কিন্তু তারা চিন্তায় পড়েছে। তারা বলছেন যদি এই অবস্থা থাকে তাহলে কিন্তু চাষাবাদে বড় ধরনের লোকসান দেখা যাবে। তো এই ছিল সাথী, লালমনিরহাট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জ্বালানি নিয়ে সংকটের মধ্যে এলপিজির দাম এক লাফে 387 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1728 টাকা। আগে থেকে নির্ধারিত দরের চেয়ে 3 থেকে 400 টাকা বেশিতে সিলিন্ডার বিক্রির অভিযোগ ছিল। এবারে এলপিজির দাম এক লাফে বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার বিকেলে এলপিজির নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। নতুন নির্ধারিত এ দাম সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে। BERC প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। 12 কেজির সিলিন্ডার বেশি ব্যবহৃত হয় গৃহস্থালী ও ছোট ব্যবসায়। তবে বেশ কিছুদিন ধরেই বাজারে নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে না। সিলিন্ডার প্রতি 300 থেকে 400 টাকা বেশি দাম নেওয়ার অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে মূল্য বৃদ্ধিতে উদ্বিগ্ন খুচরা ব্যবসায়ীরা। পাশাপাশি সরকারের কাছে দাম কমানোর দাবি সাধারণ ভোক্তাদের। নির্ধারিত দামে তো মার্কেটে আমরা ডিলারের কাছ থেকে কিনতে পারি না। মিনিমাম 200 টাকা 250 টাকা ওরা আমাদের কাছে বেশি সেল করে, তারপরে আমরা আবার এখান থেকে কিছু বেশি সেল করতে হয়। আমরা চাই না দাম বাড়ুক, কিন্তু আমরা ব্যবসা করি, আমরা চাই যেন গ্যাসটা কমে আনতে পারি। আমরা বাসা বাড়িতে কাজ করে কি আমরা গ্যাস কিনে আমরা দেখাইতাম। বাসার মধ্যে সিলিন্ডার, দোকান আছে সিলিন্ডার, বাসাতে লাইনের গ্যাস, আমরা রান্না বাড়ি খাই, দোকান ধরে খাই, এটা আমরা প্রতি গ্যাসের 400 বাড়িয়ে গেছে। এদিকে এলপিজির দাম বৃদ্ধির কারণে স্বল্প ও মধ্যবিত্তের উপর চাপ বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের দেশে কিন্তু মূল্যস্ফীতিটা কিন্তু ওখানে চরম আকারে বেড়ে যেতে পারে এবং মানুষের ক্রয় ক্ষমতাটা কমে যেতে পারে। তো সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু যতক্ষণ পর্যন্ত মধ্যপ্রাচ্যের আমাদের এই যুদ্ধের অবস্থাটা যতক্ষণ পর্যন্ত যুদ্ধ নিরসন না হয়, এই আশঙ্কাটা না দূর করা যায়, আমাদের এই সাময়িক এই সমস্যার মধ্যে এখানে আমাদের সাধারণ মানুষদের এখানে ভুক্তভোগী হতে হবে। গেল 2রা মার্চ সবশেষ সমন্বয় করা হয় গ্যাসের দাম। সে সময় 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1341 টাকা অপরিবর্তিত রাখা হয়েছিল। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। এলপিজির দাম বৃদ্ধির প্রভাব ও গ্রাহকের প্রতিক্রিয়া জানাতে রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাসুদ, একে তো জ্বালানির সংকট সারা দেশ জুড়ে, তার উপরে শুরু হলো হুট করে এই বেড়ে যাওয়া এলপিজির গ্যাসের দাম বাড়ানো। সবকিছু মিলে রংপুরের বাজারে এলপিজির দাম বৃদ্ধির কি প্রভাব পড়েছে, সেখানকার ভোক্তা পর্যায়ে কি প্রতিক্রিয়া? সাথে আপনি যথার্থই বলেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে রংপুর অঞ্চলে কিন্তু পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সেটি সরবরাহ করা হয় না, অর্থাৎ গ্যাস সঞ্চালন লাইন থাকলেও এখন পর্যন্ত বাসাবাড়ি কিংবা যে শিল্প প্রতিষ্ঠান বা অন্যান্য জায়গায় এই প্রাকৃতিক গ্যাসের ব্যবহার রংপুর অঞ্চলে নেই। ফলে এই অঞ্চলের মানুষের আসলে ভরসা ছিল এই এলপিজি গ্যাস। এই এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির কারণে মানুষজনের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তারা। এই অঞ্চলে আমরা জানি যে 247টি এলপিজি গ্যাস স্টেশন রয়েছে। এই গ্যাস স্টেশনগুলো থেকে শুধুমাত্র পরিবহন খাতেই প্রতি মাসে প্রায় 5000 মেট্রিক টন রংপুরের 8 জেলায় চাহিদা রয়েছে। অন্যদিকে প্রায় কয়েকশো সিলিন্ডারের যে ডিলার পয়েন্ট রয়েছে আর কি, এই ডিলার পয়েন্টে আমরা রংপুরের 8 জেলায় বাসাবাড়ি এবং রান্নার কাজে ব্যবহৃত হয় প্রায় 1800 থেকে 2000 মেট্রিক টন গ্যাস প্রত্যেক মাসেই প্রয়োজন হয়। এই সকল গ্যাসের দাম এখন বৃদ্ধির কারণে এই অঞ্চলের মানুষের কিন্তু জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেক লিটার গ্যাসই এখন 32
টাকা 30 পয়সা করে বাড়ানো হয়েছে। অর্থাৎ রান্নার কাজে যে গ্যাস ব্যবহার করা হতো সেই গ্যাস 12 লিটার সিলিন্ডারের গ্যাসের দাম এখন নির্ধারণ করা হয়েছে 1728 টাকা, অর্থাৎ এক লাফে 387 টাকা বেড়ে গেছে। খুচরা পর্যায়ে এর দাম আরও বেশি বেড়েছে, অর্থাৎ 12 লিটার সিলিন্ডার এখন বিক্রি হচ্ছে প্রায় 1900 থেকে 2000 টাকা দরে। আমরা এই মুহূর্তে একজন খুচরা বিক্রেতার সাথে কথা বলবো। আপনার কাছে জানতে চাই, গ্যাস সিলিন্ডার কত করে বিক্রি করছে? 1900 টাকা। সংকট আছে কিনা? সংকট তো আছেই, আমাদের কিনতে হয় 1850 টাকা, আমার ঘর ভাড়া আছে, বিদ্যুৎ ভাড়া আছে, কর্মচারী আছে, এই 50 টাকা মতো হয়তো 20-25 টাকা আমার ঠেকে। একটু আপনার কাছে জানতে চাই, আপনি তো গ্যাস কিনতে এসেছেন, তো সেক্ষেত্রে আসলে গ্যাসের দাম যে হঠাৎ করে বেড়ে গেল, এই বেড়ে যাওয়ায় আসলে কষ্ট হচ্ছে কিনা বা কি বলবেন, সরকারের কাছে কোনো দাবি আছে কিনা? অবশ্যই আমাদের সাধারণ জনগণের জন্য এবং আমার জন্য অনেক কষ্টের সাধ্য ব্যাপার, কারণ আমরা যে বেতন পাই এটা তো হঠাৎ করে বৃদ্ধি পায় না। কাজেই আমাদের যে গ্যাস 400-500 টাকা বেড়ে গেল, তো এটা তো আমরা মানতে পারি না। এবং আমার আহ্বান থাকবে, আমাদের আসলে বলার ভাষা নেই, কি বলবো আমি এখন খুঁজে পাচ্ছি না, বলার ভাষা হারিয়ে ফেলছি। এখন সরকারের কাছে আহ্বান যেন এটি পর্যবেক্ষণ করে দেখে কিসের জন্য এত টাকা বৃদ্ধি পায়, দাম যেন কমানো হয়। সাথে আপনি শুনছিলেন যে এই অঞ্চলের মানুষ কিন্তু জ্বালানি সংকট হওয়ার পরে গ্যাস দিয়ে অনেকটা কিন্তু পরিবহন তারা ব্যবহার করতেন, গাড়ি ঘোড়া ব্যবহার করতেন। এখন গ্যাসের যখন দাম বেড়ে গেল তখন মরার উপরে খাড়ার ঘা, অর্থাৎ সব কিছু মিলিয়ে রংপুর অঞ্চলের মানুষ অন্যান্য অঞ্চলের মানুষের থেকে বেশি কষ্ট ভোগ করবে। এই অবস্থায় এখানকার মানুষের দাবি হচ্ছে, সরকার যেমন গেল ফেব্রুয়ারিতে দাম সমন্বয় করেছিল, আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্য বৃদ্ধির পরে তারা যখন শুল্ক কমিয়ে দামটি সমন্বয় করেছিল, একইভাবে এই গ্যাসের দাম যেন বাড়ানো না হয়, এটি যেন ভর্তুকি দিয়ে হলেও অথবা শুল্ক কমিয়ে দিয়ে হলেও এই গ্যাসের দাম যেন সহনীয় পর্যায়ে রাখা হয় এবং ভোক্তারা যেন জ্বালানি সংকটের এই মুহূর্তে এই গ্যাসের মধ্যেও যেন তারা কষ্টে না পড়েন, এটি কিন্তু এই অঞ্চলের মানুষ বলছে। তো সবকিছু মিলিয়ে আমরা দেখছি যে রংপুর অঞ্চলে যে 10 থেকে 12 ধন্যবাদ মাজিদ মাসুদ আপনাকে। দেশের বাজারে আবারও বেড়েছে সবজির দাম, তবে মরিচ, টমেটো সহ কিছু সবজির দাম এখনও স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বিক্রেতারা। চালের বাজার গত কয়েক সপ্তাহের মতো স্থিতিশীল আছে। ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে 180 থেকে 190 টাকা কেজিতে, আর সোনালী কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 430 টাকায়। ডিমের ডজন 100 টাকা, কেজি প্রতি অন্তত 50 টাকা বেড়েছে দেশি মাছের দাম। করলার দাম বেড়ে 120 থেকে 130 টাকা বিক্রি হচ্ছে, পটলের কেজি 60 টাকা এবং মরিচ মিলছে 60 টাকায়। বেগুনের দাম এখনও অনেক বেশি, কেজি বিক্রি হচ্ছে 100 টাকায়, তবে স্বস্তি আলুতে পাইকারিতে 5 কেজি বিক্রি হচ্ছে 90 টাকায়। অন্যদিকে ডাল, ভোজ্য তেল ও নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের দাম মোটামুটি স্থিতিশীল আছে। সয়াবিন তেল প্রতি লিটার 195 টাকায় বিক্রি হচ্ছে। ঈদের পর বাজার কিছুটা নিয়ন্ত্রণে আছে, সেই নিয়ন্ত্রণটা কতদিন থাকে সেটা নিয়ে এই ভাববার বিষয়। তো মাছের থেকে মুরগির দামটা একটু বেশি মনে হচ্ছে আর কি, মাছের দামটা রিজনেবল প্রাইসে আছে। এই সিজনে প্রতি বছরে নদী নালার মাছটা একটু দাম বাড়তি থাকে। ঈদের পরে বাজার মাল থাকে কম, এখন হলে ঈদের বাজার থেকে আপনার মানে হাই দাম। হামের প্রাদুর্ভাবের শঙ্কার মধ্যেও সতর্কতা অবলম্বনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এতে অভিভাবকদের মধ্যে দেখা দিচ্ছে দুশ্চিন্তা। তাদের অনেকেই তাকিয়ে আছে রবিবার থেকে শুরু হতে যাওয়া জরুরি টিকাদান কর্মসূচির দিকে। স্বাস্থ্য অধিদপ্তর পর্যাপ্ত টিকা থাকার কথা জানালেও সর্বস্তরে সচেতনতার উপর জোর দিচ্ছে। স্কুলের ক্লাসরুম আর খোলা আঙিনায় প্রাণচাঞ্চল্যের মধ্যেও দ্বিতীয় শ্রেণীর 3 শিক্ষার্থী সাইমা, মিষ্টি আর সোহানার বাস্তবতা ভিন্ন। তাদের একজন এরই মধ্যে হামের টিকা নিয়েছে, তাই নিশ্চিন্তে চলছে তার পড়াশোনা। তবে বাকি 2 জন তাদের বাবা মার কাছ থেকে জেনেছে টিকার 1 ডোজ এখনো নেওয়া হয়নি, তাই রবিবার থেকে শুরু হতে যাওয়া টিকাদান কার্যক্রমের অপেক্ষায় তারা। আমাকে ছোটবেলায় টিকা দেওয়া হয়েছে, আমার একটা ছোট বোন আছে, ওকে আমরা টিকা দেওয়াবো। আমি হামের টিকা দেইনি, সামনে দিব। ম্যাম আমাদের বলেছে যে কাপড় চোপড় পরিষ্কার রাখতে হবে, হাত ধুতে হবে খাওয়ার পরে বা খাওয়ার আগে। তারপর বলছে জ্বর বা কোনো অসুস্থ হলে ম্যামকে জানাতে এবং বাসায় জানাতে। দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাবের খবরে রাজধানীর অভিভাবকদের মধ্যেও রয়েছে মিশ্র অনুভূতি। যাদের শিশুরা টিকা নিয়েছে তারা নির্ভর থাকলেও অনেকের মধ্যেই রয়েছে শঙ্কা। যেসব শিশুর একটি ডোজ সময় মতো দেওয়া হয়নি, জরুরি টিকাদান কর্মসূচিতেই তা দিতে চান তারা। স্কুলে পাঠাতে মনে করেন আপাতত আমি কোনো ভয় পাচ্ছি না, টিকা তো দিচ্ছি, তারপরেও যদি হয় তাতে আল্লাহ ছাড়া তার কিছু করতে পারবো না। তো অবশ্যই ভয় লাগবে একটু হামের ব্যাপারে, যেহেতু টিকাটা দেওয়া হয় নাই, তো সামনে যেহেতু দেওয়া হবে অবশ্যই দিব।
জাতীয়ভাবে হামের প্রাদুর্ভাব নিয়ে আলোচনা থাকলেও এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পৌঁছায়নি, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। তবে রোগ প্রতিরোধে স্কুল কেন্দ্রিক সচেতনতা তৈরি করছে শিক্ষকরা। সাবধান করার জন্য চেষ্টা করছি যে এটা হলে কি কি হতে পারে, জ্বর আসতে পারে, শরীরে র্যাশ উঠতে পারে, এরকম ওদের যে লক্ষণগুলো থাকে সেগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক বলছেন, দেশে পর্যাপ্ত হামের টিকা মজুদ রয়েছে, যার মাধ্যমে নির্বিঘ্নে টিকাদান কার্যক্রম চালানো সম্ভব। এক সপ্তাহ চালানোর মতো খুব সাফিসিয়েন্ট টিকা আছে, তারপরে সেন্টার থেকে যাবে। সেন্টারে আমাদের গ্যাবির প্রায় 2 কোটি টিকা আছে, ক্যাম্পেইনের জন্য ছিল, সেটাও তো এখন এখান থেকে কিছু ইউজ হবে। তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এবার হামের সংক্রমণ বেড়েছে, তাই টিকাদানের পাশাপাশি পারিবারিক পর্যায়েও সচেতনতা থাকা জরুরি। একটা হামের রোগী 14 থেকে 18 জনকে রোগটা ট্রান্সমিট করতে পারে। আপনাদের বাচ্চারা যদি হাম লাইক উপসর্গ থাকে, তাকে প্রথমেই দ্রুত আইসোলেট করেন, কোনো হাসপাতাল নিয়ে যেয়ে টেস্টের ব্যবস্থা করেন। জরুরি কর্মসূচির আওতায় টিকা পাবে দেশের সব শিশু, দূর হবে শৈশবের দুশ্চিন্তা, তাদের মুখে ফিরবে হাসি, এমন প্রত্যাশাই অভিভাবকদের। মঞ্জুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। টাঙ্গাইলে 2 দিনে হামের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে, বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ বিষয়ে আরও জানাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, এটি নিঃসন্দেহে খুবই দুঃখজনক ঘটনা। টাঙ্গাইলে 2 দিনে 2 শিশুর মৃত্যু হয়েছে। আপনি নিশ্চয়ই টাঙ্গাইলে হাসপাতালগুলো ঘুরে দেখেছেন, সেখানে ঠিক এই মুহূর্তে কতজন হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন, আর টাঙ্গাইলে হাসপাতালগুলোতে সার্বিকভাবে হামে চিকিৎসা সেবা কেমন দেখতে পাচ্ছেন সেই বিষয়টি জানাবেন। সেই সাথে আরেকটি বিষয় আমাদের বলবেন যে আমরা জানি রবিবার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, টাঙ্গাইলে এর প্রস্তুতি কিভাবে নেওয়া হচ্ছে বা প্রস্তুতি কতদূর সম্পন্ন হয়েছে? সাথী, আমরা যদি বলি যে হাসপাতালগুলির কি অবস্থা, আমরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন ডক্টর সাদিকুর রহমান, আমরা তার সাথে কথা বলেছি। তিনি এক প্রকার অসহায় বা করুণ আর্তে যেটি বললেন যে তার এখানে চিকিৎসা সংকট, মিড লেভেলের যে চিকিৎসক সেটি সংকট, যন্ত্রপাতির সংকট, এবং এখানে বা যে সব থেকে যে জরুরি পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটি এই হামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই পরিষ্কার পরিচ্ছন্নতা করার মতো লোকবল কোনোটিই নেই। এই চিত্র শুধু টাঙ্গাইল জেনারেল হাসপাতাল নয়, প্রত্যেকটা উপজেলা যে যে উপজেলাতে যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে রয়েছে। আমরা এখানকার যারা অভিভাবক যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে এখানে চিকিৎসা বা জ্বর মাপার মতো থার্মোমিটার যেটি সেটিকেও তারা ঠিকভাবে তারা পাচ্ছেন না, যে আরও যে যন্ত্রপাতি যেগুলো সেগুলো চান না। ডক্টর সাদিকুর রহমান বলেছেন যে তারা যন্ত্রপাতি সিভিল সার্জনের মাধ্যমে যন্ত্রপাতির একটি তালিকা দিচ্ছেন, সেটি হয়তো খুব সহসায় পেয়ে যাবেন, কিন্তু চিকিৎসক সংকট যেটি রয়েছে সেটিকে মোকাবেলা করার জন্য তেমন কোনো ব্যবস্থা তার হাতে এখন পর্যন্ত নেই। এই যে একটি বাস্তবতা, সেই বাস্তবতার মধ্যে কিন্তু পরপর দুইটি শিশু মারা গেছেন। আপনি জানেন যে সাধারণত হামের টিকা এটি শুরু হয় 9 মাস বয়স থেকে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে এবার যে প্রথম যে শিশুটি মারা গিয়েছে তার বয়স 8 বছর, এবং আজকের যে শিশুটি মারা গিয়েছে সেই শিশুটি 8 মাস বয়সী, এবং আজকের যে শিশুটি মারা গেছে সেটি 13 মাস যে বয়সী একটি শিশু মারা গিয়েছেন। এবং এই দুটি শিশুরই আমরা যতটুকু তথ্য জেনেছি তারা ঠিক টিকার আওতার বাইরে রয়েছিলেন। আর বিশেষজ্ঞ যারা বলছেন যে গ্যাবির অর্থায়নে যে ইউনিসেফের মাধ্যমে যে টিকা কার্যক্রম যেটি ক্রয় করত বাংলাদেশ সরকার, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় বিশেষজ্ঞরা বলছিলেন যে সেই কার্যক্রমটি মানে সেক্টর প্রোগ্রাম কার্যক্রমটি বাতিল করার ফলে এই যে টিকা নিয়ে একটি সংকট তৈরি হয়েছে, সেই সংকটে শুধুমাত্র হামের টিকা নয়, যক্ষা, ধনুষ্টঙ্কার, ম্যালেরিয়া সহ এই ধরনের যে অতি জরুরি যে টিকাগুলো রয়েছে সেটিও কিন্তু প্রাদুর্ভাব বাড়বে বলে বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু মতামত দিচ্ছেন। তাই তারা জোর তাগিদ দিয়েছেন দ্রুত এটির পদক্ষেপ নেওয়ার জন্য, মহামারী রোধ করার জন্য। সাথী, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সোহেল আপনাকে।